রাজনীতি বনাম প্রেমনীতি। লেখনীতে মাহারিন তৃণ। পর্ব সংখ্যা 43। এমপি আনারুল আজিমের পুত্রবধূ আপনি। আপনাকে নিজস্ব ক্ষমতা থাকা সত্ত্বেও আমার কাছে এসেছেন সাহায্য চাইতে। আসলে কারণটা ক্লিয়ার করুন। পদবি কিংবা ট্যাগ শব্দটা শেষ স্যার। আমি এখন আলাদা, অফিসিয়াল হইনি এখনো, তবে অতিরিক্ত হয়ে যাব। স্বতন্ত্র হিসেবে আমি তো আপনার কাছে সাহায্য চাইতেই পারি। সান্নিধ্য পায়ের ওপর পা তুলে ক্ষীণ দৃষ্টিতে সামনে বসা নারীর ভাবমূর্তি লক্ষ্য করে নিরেট কণ্ঠস্বরে বলে, সাহায্য চাওয়ার অনেক লোক রয়েছে, আমাকেই কেন মনে হলো আপনার কাছে আসলে সাহায্য পাবো এই আশায়। এছাড়া এখানে আপনারও সুবিধা আছে, শুধু আমার একার না। আমার সুবিধা? জি। চোখে নিচে কালি জামা ক্লান্ত বিশিষ্ট রমণী মেঝেতে দৃষ্টি রেখে লম্বা করে শ্বাস টেনে নেয়। জরা জীর্ণ দেহে শক্তি সঞ্চয় করতে গিয়েও ব্যর্থ হলেও নিজেকে সংবরণ করে নেয় অতি কষ্টে। সুস্পষ্ট কণ্ঠে বলে, এমপি আনারুল আজিমের এবং তার পরিবারের কতটা নিকৃষ্ট এটা হয়তো আপনি জেনে থাকবেন স্যার। ওনার একমাত্র পুত্রবধূ হওয়া সত্ত্বেও আমাকে দিনের পর দিন, মাসের পর মাস তাদের অত্যাচার সহ্য করে আসতে হয়েছে। ওনার ছেলে একটা কুলাঙ্গার, চরিত্রহীন, একাধিক নারীর সঙ্গে মেলামেশা। বিয়ের পর কিছুদিন হলো ভালো হলেও তারপর হতে আবার শাশুড়ি মায়ের মানসিক নির্যাতন। আমার শাশুড়ি ননদও এর মধ্যে অন্তর্ভুক্ত। তাদের ছেলে সম্পর্কে আমি কিছু বলতে গেলে উল্টো আমাকে শাসিয়ে দিতেন, মেরে ফেলার হুমকিও দিতেন। আপনার বিয়ে হয়েছে কত বছর আগে? 2 বছর। এতদিন মুখ খুলেননি কেন? হঠাৎ কেন খুলছেন? সহ্যসীমা হারিয়ে ফেলেছি স্যার। নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলার পর মনে হয়েছে আর চুপ থাকা সম্ভব নয়। সান্নিধ্য পাশে দাঁড়ানো আরহাম অফিসের দিকে এক নজর তাকিয়ে বসে ক্রন্দনরত নারীকে বলে, আপনারা কি তাহলে পুলিশের সাহায্য দরকার? না, পুলিশ ক্ষমতার কাছে নতশীল হয়ে থাকে। আমি ওনাদের বিরুদ্ধে কেস লড়তে সঠিক বিচার পাবো না। আপনার ফ্যামিলি জানে লাভ ম্যারেজ। আমি আমার পরিবারের অমতে বিয়ে করেছিলাম। বাসা থেকে আমাদের মেনে নেয়নি। তাদের জানানোর কোনো সুযোগ নেই। আমি একা, এজন্য ভয়ে চুপ করে থাকতাম। সব অন্যায় মেনে নিতাম, কিন্তু শেষ পর্যায়ে তাদের নিকৃষ্ট রূপ দেখে আমি আর চুপ থাকতে পারছি না। আপনার কথা শুনেছি আপনি ভরসাযোগ্য, এজন্য প্রায় 1 মাস ধরে চেষ্টায় ছিলাম আপনার সাথে দেখা করার। সান্নিধ্য থুতনির নিচে হাত রেখে স্থির কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি মূলত কি করতে চাচ্ছেন আর আমি বা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি সেটা বলুন। আপনার সাথে যেসব অন্যায় হয়েছে সেগুলো মীমাংস করা নাকি আইনগতভাবে কাজে সাহায্য করা? সান্নিধ্য কথা কিছুক্ষণ চুপ থাকলো রমণী। আমি কি চাই সেটা নিজেও জানি না স্যার। আমি সব হারিয়ে ফেলেছি। আমি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি। আমাকে অনেকেই বুঝিয়েছে এই পথ না আসি যেন, কিন্তু কারো কথা শুনিনি। মোহে পড়ে আজ সব হারিয়ে ফেলেছি। তবে আমি চাই ওনাদের এই নোংরা মুখোশধারী জনসম্মুখে আসুক, মানুষ দেখুক তাদের এমপি সাহেব কতটা অমানুষ। শান্ত হন, আপনি কেস করুন, আইনগত সাহায্য আমার পক্ষ থেকে আসবে। স্যার, একটা অনুরোধ রাখবেন? বলুন। রমণীটি হাতের তালু ভেজা চোখের পাতা মুছে নেয়। দমকানো কান্নায় প্রশমিত করে লাল চক্ষু রেখায় তাকায় সান্নিধ্যের দিকে। তাদের দাঁত পিষে শক্ত গলায় বলে, আমার তথাকথিত স্বামীকে আমি নিজ হাতে জবাই করতে চাই স্যার। আপনি আমাকে শুধু একটু সাহায্য করুন। আপনি আমাকে সেই সুযোগটা সৃষ্টি করে দিন, প্লিজ স্যার, প্লিজ। সান্নিধ্যের সঙ্গে সঙ্গে আসিফ আর দুজনে বেশ অবাক হয় রমণীর মুখে এ কথা শুনে। একে অপরের মুখে চাওয়াচাওয়ি করে। আসিফ বিস্ময় গলায় বলে, আপনি জবাই করতে চান? আমার আইনগত সন্তানকে আমার স্বামী মেরে ফেলেছে, আমি এর প্রতিশোধ নিতে চাই। আপনার কি কোনো সেন্স আছে? আপনি কি বলছেন? না মানে? সান্নিধ্যের সামনে উঁচিয়ে আসিফকে চুপ করে রমণীর দিকে তাকিয়ে ধারালো স্বরে বলে, আপনি ডেসপারেট হয়ে উঠেছেন, নিজেকে কন্ট্রোল করুন। আপনার সন্তানকে মেরে ফেলার প্রতিশোধ আপনি আইনগত দরখাস্ত করে নিন। জবাই করা আপনার কাজ নয়। আমি পরিতৃপ্তি পাবো না স্যার, কিন্তু একটু বোঝার চেষ্টা করুন। আমার শত্রু তো ওরা, আপনারাও। আপনার নিজেও তো লাভ আছে। এরকম শত্রু আমার অনেক আছে, তাই বলে সবাইকে তো আর গলা কাটতে পারি না। যখন আমার পায়ে পা লাগিয়ে লাগতে আসবে তখন আমি ধরবো। রমণী মলিন হাসি স্তব্ধ কণ্ঠে বলে, আপনার সুবিধার কথা বলি তাহলে। বুঝতে পেরেছি স্বার্থ ছাড়া কেউ কাজ করে না। সান্নিধ্য ঠোঁট চেপে মৃদু হাসে, মাথা নাড়িয়ে ক্ষীণ চোখে দৃষ্টি বজায় রাখে। আপনি নিজেও স্বার্থ হাসিলে আমার কাছে এসেছেন, ব্যাকআপ হিসেবে এনেছেন আমার সুবিধা। আমি
গেস করতে পারছি আপনি হয়তো আমার বিরুদ্ধে তাদের কোনো গোপন ইনফরমেশন কালেক্ট করে এনেছেন, যেটা জানলে আপনার ভাষায় আমার সুবিধা হবে। আমি আপনাকে সাহায্য করব, এগুলো নতুন নয়। যাই হোক, বলুন কি সুবিধা? রমণী স্থবির হয়ে সামনে বসে এমপি সাহেবের কথায় গলৎকরণ করে। মস্তিষ্ক সে জানান দেয় লোকটা ভীষণ দ্রুত, অতিবাজ, ধরে ফেলতে পারে পুরো বিষয়টা। বাজেট ব্যবস্থাপনা নিয়ে আপনার সঙ্গে আনারুল আজমের একটি দ্বন্দ্ব হয়েছিল। সেই দ্বন্দ্বে ঘি ঢেলেছে আপনার প্রতিপক্ষ নাসির চৌধুরী। সে আনোয়ারুল আজিম সহ তাদের কাতারের অনেক ক্ষমতাশীলদের বুঝিয়ে সামনে নির্বাচন যে করেই হোক আপনাকে পতন ঘটাতে আসন দেওয়ার জন্য, যাতে সব বাজেট প্রস্তাবনা নিয়ে কোনো ঝামেলা পোহাতে না হয়। আপনি সেসব পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। জনগণ আপনার কাজ থেকে সন্তুষ্ট। এতে আনোয়ার আজিম জ্বলছে। সে হাত মিলিয়েছে নাসির চৌধুরীর সাথে। তার আপনার পক্ষে অতি দ্রুত মাঠে নামবে এবং আপনাকে হারাবে। মাস্টার প্ল্যান চলছে তাদের। আপনি এক কাজ করুন, তাহলে কিছুদিন অপেক্ষা করুন। আমার পদটার বয়স চলছে 3 বছর 4 মাস। হাতে আছে 1 বছর 6 মাস। দেখতে দেখতে পার হয়ে যাবে। যেহেতু সামনে নির্বাচন, ব্যাপক গন্ডগোল হবে। এক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত আপনার চাওয়াটা পূরণ করতে যেতে পারি। ধন্যবাদ স্যার, আমি অপেক্ষা করতে রাজি আছি। আমি আমার প্রতিশোধ পূর্ণ করে দরকার হলে ফাঁসি দড়িতে ঝুলব, তবুও কাজটা করবই। আমার সন্তানকে মেরে ফেলার দায়ভার আমি এড়িয়ে যেতে পারি না। সানিদ হাত ঘড়িতে সময় দেখে নেয়। শেরিনের ভার্সিটিতে ক্লাস শেষ হবে 1:30টায়। আজকে যেহেতু বাসায় আছে, তাই নিজে যাবে রিসিভ করতে। আপনার পার্সোনাল ইনফরমেশনটুকু জানিয়ে রাখবেন। বর্তমান কোথায় আছেন? হাটহাজারির একটা বাসা ভাড়া নিয়েছি। আমাকে বাসা থেকে বের করে দিয়েছে সে। তবে আমি যেন মুখ না খুলি তাদের বিরুদ্ধে, সেজন্য সর্বক্ষণ লোক নজরে রাখে। বুঝতে পেরেছি। ইনকাম সোর্স কি? জমানো কিছু টাকা আছে। শেষ হলে কি করবেন? জানা নেই। এডুকেশন কোয়ালিফিকেশন এইচএসসি পাস। সান্নিধ্য বসা থেকে উঠে দাঁড়ায়। টি শার্ট টেনে আরামকে শান্ত গলায় বলে, ওনাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আরাম মাথা নাড়িয়ে সাই জানায়। রমণীর দিকে তাকিয়ে বলে, আপনার সার্টিফিকেটগুলো কালকে আমার কাছে জমা দিবেন। রমণী নিজেও বসা ছেড়ে উঠে দাঁড়ায়। চোখের কোণে জলজল করতে থাকা অশ্রু হটিয়ে নির্মৎ স্বরে বলে, এমনি এমনি আপনার কাছে আসেনি, লক্ষ্যমুখে সত্যি নেতার কাছে এসেছি। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমার জন্য ভীষণ প্রয়োজন ছিল। ইটস ওকে। কোনো সমস্যা হলে আমার লোকদের জানাবেন। রমণী বিদায় নেওয়ার পূর্বে মুহূর্তে দরজার কাছে যেতে সানিধ্য ফের কণ্ঠস্বর ভেসে আসে। দুহাত প্যান্টের পকেটে রেখে পিছনে না ঘুরে বলে, আপনার নাম? রমণী থেমে যায়। সেই পদচরণ থমে। আসিফেরও মাথাটা হালকা ঘুরিয়ে ধীর গলায় বলে, জাফরিন তালুকদার। দিন পেরোয় দিনের মতো করে। জাগতিক নিয়ম ক্যালেন্ডারের পাতার সঙ্গে পরিবর্তন হয়ে যায় মাস আর ঋতুর নাম। হালকা শীতে সে ভিড় করে শহরের বুকে। গোধূলি কালে ফিনোনেস কারের শপিংয়ের মতো অম্বেষা এবং তিথি। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না অম্বেষা, তুমি এত বড় একটা ডিসিশন ইজিলি নিতে পারবে। কেমন ভাবি, লাভ ইস্যুতে সব সম্ভব, তাই বলে এত তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট করবে? এত তাড়াতাড়ি না ভাবি, আমাদের এত রিলেশন মাসের। রাহাত তো লিটারেরি আমার জন্য পাগল হয়ে গেছে। এঙ্গেজমেন্টের জন্য ওই লাফাচ্ছে। বার্লি টিপের আগে একটা সাইনিংয়ের মতো রাখা উচিত। মাই গড, বার্লি টিপ, রিচ কিড। অম্বেষা বাঁকা হেসে স্ক্যাটার ড্রেস চয়েস করছে। নিজের গায়ের সাথে মিলিয়ে দেখতে দেখতে বলে, ইয়েস, কোটিপতি। বাট অনেস্টলি একটা রিয়েল লাভ ভাবি, আমি ওকে সত্যি ভালোবাসি। কি বলছো? এত তাড়াতাড়ি কিভাবে মন ডাইভার্ট করলে? সান্নিধ্য মন থেকে বের করে আরেকজন। সান্নিধ্যর সঙ্গে এখন আমার আর কোনো ভালোবাসার সম্পর্ক নেই। যা ছিল ওর বউ এসে দূর করে দিয়েছে। এখন শুধু প্রতিশোধের সম্পর্ক। আমার গায়ে হাত তুলেছে ওই মেয়ে, আমি ওর 2 হাত দুমড়ে মুচড়ে দিব। তিথি নিজের জন্য কিছু ড্রেস দেখে হতাশার নিঃশ্বাস ঝেড়ে বলে, বাট আমি তোমায় একসেপ্ট করেছিলাম সান্নিধ্যর সঙ্গে। ওহ, ইউ আর ভেরি সো সুইট ভাবি। সুখনিবাসে একমাত্র তুমি আর ফুপি আমার বিগ সাপোর্টার। আসলে না তো আমাদের কাছে। কি করব, হয়ে গিয়েছে অন্য জায়গা। রাহাতকে ছাড়া সম্ভব নয়। গাঢ় প্রেম? ইয়েস, গাঢ় প্রেম। বাট তুমি শিওর তো অম্বেষা? সামথিং
তিথি সংশয় মাখানো কণ্ঠে অম্বেষার ঠোঁট কামড়ে হাসে। তুমি কি ভাবছো ভাবি আমি বোকা, শিয়ালের লেজে পা দিয়ে ফাঁদে পড়বো? নো, অম্বেষা তো বোকা না। অম্বেষা চোখ কান খোলা রেখে শিয়ালের সঙ্গে লড়াই করবে। রাহাত ইয়েস বলার আগে ওর ফুল এভিডেন্স আমি কালেক্ট করি। ওর সাথে সান্নিধ্যের কোথাও কোনোভাবে সংযোগ নেই, যেটা পলিটিক্যাল দিক থেকে হোক বা ফ্রেন্ডলি, কোনো দিক থেকে কোনো কানেকশন নেই। তাহলে ঠিক আছে, তুমি আসলে অনেক বুদ্ধিমতী মেয়ে অম্বেষা। তুমি পারবে সান্নিধ্যের সঙ্গে টক্কর দিতে। টক্কর যে আমাকে দিতে হবে ভাবি। একসাথে হেসে হেসে হাসাহাসি করতে করতে ফের শপিংয়ে ব্যস্ত হয়ে ওঠে অম্বেষা তিথি। এঙ্গেজমেন্ট উপলক্ষে এক গাদা শপিং করে দুজনে। রাহাতের সঙ্গে অবশেষে তার প্রণয়ের বাঁধন জোড়া লাগে। সরি ম্যাম, কার্ড অ্যাকসেপ্ট করছি না। সরি, প্লিজ চেক। তিথি অতিরিক্ত বিরক্ত ভঙ্গিমায় সেলম্যানের কাছে থেকে ক্রেডিট কার্ডটা নিয়ে ট্রাই করতে থাকে। কার্ড রিডারে যতবার দেয় ততবারই ডিক্লেয়ার লেখা আসছে। মেজাজটা গরম হয়ে ওঠে তার। চোখ হতে সানগ্লাস খুলে পার্স থেকে ডেবিট কার্ড বের করে, কিন্তু ফলাফল একই। আশ্চর্য, এমন হচ্ছে কেন? ম্যাম, আপনার ক্রেডিট এবং ডেবিট দুই কার্ডই সম্ভবত ব্লক হয়ে গিয়েছে। ব্লক হবে কেন? এক গাদা শপিং করে এসে কাউন্টারে এসে পেমেন্ট করা নিয়ে ঘটে বিপত্তি। হঠাৎই ডেবিট ক্রেডিট দুটো কার্ডই রেস্টিকেট দেখাচ্ছে। তিথি থরথর করে কাঁপতে থাকে, মেজাজটা গরম হয়ে। এতগুলো শপিংয়ের পেমেন্ট না করতে পারলে তো মান সম্মান থাকবে না। আজকে সন্ধ্যায় অম্বেষার রাহাতের এঙ্গেজমেন্ট। একটা ডায়মন্ডের রিংও নেওয়া হয়েছে, তাও সেটা অম্বেষার পছন্দ অনুযায়ী। এইসব এমন বিপত্তি ভাবি, আমার আর সারফাজ ভাইয়ের জয়েন্ট অ্যাকাউন্ট নেই। অম্বেষার মাথায় হুঁশ ফেরে তিথির কথায়। এটা এতক্ষণ কেন মনে আসেনি? তার আর সারফাজের তো জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকে তো বোধহয় কত টাকায় তোলা যাবে। আর আজ এই সময় টাকা কোথায় পাবে এভাবে ভেবেই পাচ্ছিল না। ওয়েট এ মিনিট। তিথি এটিএম বুথে এসে তড়িঘড়ি করে জয়েন্ট অ্যাকাউন্ট হতে টাকা তোলার চেষ্টা করে, কিন্তু তার মাথায় বাজ পড়ে। বুথে লেখা ইনসাফিসিয়েন্টলি ফ্রেন্ডস। চরম আক্রোশে তিথির মুখে বিরক্তির ধ্বনি বের হয়। অসহ্য লাগছে তার, রাগে গা কাঁপছে। এই সময় এরকম হতে হয়? কি করবে ভেবে না পেয়ে আগুন গরম মেজাজে ব্যাংক ম্যানেজার আসাদুর করিমকে কল করলো। সমস্যা কি? আমি টাকা তুলতে পারছি না কেন? আমার ক্রেডিট ডেবিট সব ব্লক হয়ে গেছে। তামাশা করছেন? অ্যাকাউন্ট থেকে টাকা উঠছে না কেন? আমার কি আসতে হবে? ম্যাম শান্ত হন প্লিজ। আপনার সমস্ত কিছু বিশেষ নির্দেশনায় টেম্পোরারি ফ্রিজ করা হয়েছে। সোলো ইউথ রাইট স্থগিত হয়েছে আর কি। অটো পেমেন্ট বাতিল করা হয়েছে ম্যাম। আমি বলেছি অ্যাক্টিভ করুন। সরি ম্যাম, এটা সম্ভব নয়। প্রয়োজনীয় নির্দেশনা না আসা পর্যন্ত এরকমই থাকবে। ধন্যবাদ। তিথি হাত মুষ্টিবদ্ধ করে ফোন চেপে ধরে, বিক্ষুব্ধ নয়নে দৃষ্টি সামনের পানে তাকায়। চোখ তার লাল হয়ে উঠেছে। এসব কিছু যে সারফাস করেছে সেটা অনায়াসে বুঝতে পারছে। তাকে ফাইন্যান্সিয়াল দিক থেকে উইক করার জন্য এসব কিছু। কারণ কি? এমন কেন করছো তুমি আমার সাথে? সারফাজ, আস্তে কথা বলো। কি হয়েছে? আমার সব কিছু ফ্রিজ করে দিয়েছো। তুমি জানো আমি এখন কি অবস্থায় আটকে আছি? কন্ডিশন ফেস করতে শিখো তিথি। তিথি ক্রোধান্বিত হয়ে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে। কানে ফোন চেপে তাতে দাঁত পিষে শক্ত গলায় বলে, আমাকে রাগিও না প্লিজ। প্লিজ সব কিছু স্টেবল করো। পেমেন্ট করা জরুরি। বোঝার চেষ্টা করো। নিজের ওয়াইফের সঙ্গে শত্রুতা করতে লজ্জা করে না তোমার? জাস্ট শ্যাট আপ। কোনো কিছু স্টেবল হবে না, না এখন আর না ভবিষ্যতে। উড়িয়েছি অনেক। এবার নিজের লাগাম টানতে শুরু করো। সামনে খারাপ দিন অপেক্ষা করছে। ফোন রাখো, আমি বিজি। বাসায় গিয়ে কথা হবে। চট্টগ্রামের বিলাসবহুল হোটেলে রোল বুটস হয়ে ঝাড়বাতি নরম সোনালি আলো ঝরছে চকচকে ফ্লোর জুড়ে। মকমল কার্পেটে সিক্রাল গ্লাসের সঙ্গে সবার উচ্ছ্বাস মাখা বদন। রাজা সাহেব একমাত্র কন্যার এঙ্গেজমেন্টের অনুষ্ঠানটা বেশ সরগোলের সাথে আয়োজন করেছে। অতিথি সঙ্গমে ভরপুর। সুকনিবাস হতে শাহজাহান সাহেব, মিসেস নাজনীন, তিথি, তাসিন এসেছে। আসেনি সারফাজ সানজি। তবে তিথি উপস্থিত থাকলেও তার মুখে নেই কোনো হাসি। এত কাছের মানুষ, স্পেশাল একটা দিন, আর তার মুখরেখা মলিনতায় ছোঁয়া। যেন মনে হচ্ছে শুধুমাত্র দাঁত রক্ষার্থে এখানে আসা।
জাঁকজমকপূর্ণ ভাবে অম্বেষা এই রাতের বিন্দুমাত্র কমতি রাখেনি। পরেছে ঝলমলে বডি টাইট ফিটিং সাদা একটি গ্রাউন্ডের নেকলাইসে রয়েছে সরু পিঠে কাজ, ঝলারের ওপর হাতগুলো ফুলের নকশা, পেছনেও তো বানের বাঁধা চুল, হাতে গুছে দেওয়া হয়েছে সাদা গোলাপ। সব মিলিয়ে প্রিন্সেসের ছোঁয়া লেগেছে তার মধ্যে। ঘড়ির কাঁটা 9টা পার হয়েছে, রাহাতের আসার সময় হয়ে গিয়েছে। নিজেকে আয়নায় পুনরায় দেখতে দেখতে গুনগুনিয়ে গান গাইছে অম্বেষা, ঠোঁটের কোণে তার উচ্ছ্বাসমাখা হাসি। ফাইনালি নিজের বিপত্তবান জীবন সঙ্গী হবে ভেবেই যেন খুশি হচ্ছে তার। সাথে পেল আগাধ ভালোবাসা, এটাই তো চেয়েছিল সে। যেখানে ভালোবাসার অর্থ দুটোই থাকবে, অ্যাকচুয়ালি যে কোনো একটা অম্বেষার পোষায় না, অর্থও লাগবে ভালোবাসাও লাগবে। নিজ মনে বিড়বিড় করে ঠোঁট নাড়ায়, এর মাঝে বেজে ওঠে ফোন। ভেসে আসে একটি নাম্বার থেকে, হাসি মুখে ফোনটি রিসিভ করে। তৎক্ষণাৎ রিসিভ করতে অপর পাশ থেকে ভেসে আসে, মাই লাভ, তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে, একটু বের হতে পারবে? কোথায়? ইটস ভেরি স্পেশাল, আমি বলছি তুমি বের হও সুইটহার্ট। অম্বেষার সামান্য কপাল কুঁচকে ঠোঁটের কোণে বিদ্যমান হাসি রাখে, এক হাতে গ্রাউন্ডের এক অংশ তুলে অপর হাতে ফোন চেপে কানে বের হয়ে বাহিরে। কি অম্বেষা, কোথায় যাচ্ছ তুমি? বাবা জাস্ট আ সেকেন্ড। রাহাত। অম্বেষা তড়ুহুড়ু করে রাহাতের কথা মতো রাস্তার ধারে এসে দাঁড়ায়। এসেছি এখন, একটু সামনে এগিয়ে আসো। আমি সত্যি বুঝতে পারছি না তোমার সারপ্রাইজ কি রাহাত। ওহো ডার্লিং, কাম অন, দারুণ একটা সারপ্রাইজ, তুমি ভীষণ খুশি হবে। আচ্ছা, সামনে একটা চিরকুট পড়ে আছে, এটার কথাই বলছো তুমি? হ্যাঁ, চিরকুটটা নাও এবং খোলো। অম্বেষা অধিক উত্তেজনায় কাঁপা কাঁপা হাতে চিরকুটটা খোলে। এখানে নিশ্চয়ই তার আবদার করা BMW গাড়ির কথা লেখা আছে। রাহাত তাকে বলেছিল এঙ্গেজমেন্টের দিন তাকে স্পেশাল একটা ইউনিক BMW গিফট করবে, তার মানে এটাই সেটার জন্য। হাই অন্বেষা ডার্লিং, শুরুতেই সরি, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না, কারণ খান পরিবারের সাথে 5 লক্ষ টাকা দিয়ে বলেছে তোমাকে ভুলে যেতে, তাই ভুলে গেলাম। এতদিন ধরে অভিনয় করার জন্য দুঃখিত, আসলে আমার সব কিছু ভাড়ায় চালিত, যা যা গাড়ি বাড়ি টাকা করি দেখেছো সব ভাড়া করা মানুষের। আমি পেশায় একজন ডিসলাইন ম্যানেজার, তবে আমি শিক্ষিত পোলা, ডিগ্রি পাস করেছি। আমার নাম রাহাত না, ছাগল জবাই করে আকিকা করে রাখা হয়েছে আহমদ আলী, সবাই আলী নামে ডাকে। তুমিও চাইলে আলী ডাকতে পারো, যদি সব কিছু ভুলে আমায় ডাকো। ও আলী, আমি তোমায় ভালোবাসি, তাহলে আমি দৌড়ে আসব তোমার কাছে। ভালোবাসা কি টাকা দিয়ে হয় বলো? আমি না হয় তোমাকে ডিসলাইনের রানী বানাবো, রঙিন টিভির ঝকঝকানি শুধু তোমার নামই লেখা থাকবে। যাই হোক, ভালো থাকো ডার্লিং, এখন কাজে ফিরতে হবে, অনেকদিন বসে খেয়ে খেয়ে গায়ে তেল জমে গিয়েছে, এগুলো এখন ছাড়তে হবে। তবে শোনো সুইটহার্ট, মন গরিব হলেও দেহখানা কিন্তু বড় লোকস। ওয়াস এগেন, ভেবে দেখো। পুনরায় চিঠিটা পড়ে অম্বেষার মুখ সাদা হয়ে যায়, কাঁপতে থাকা স্থির মুখূর্তি। নিজেকে নিজের মনে যেন কিছুটা স্থগির করতে চাইলো, সে যেন মাটি ফুঁড়ে ভেতরে গহ্বরে হারিয়ে গেল। অম্বেষার মধ্যে জট পাকিয়ে যাচ্ছে সবকিছু, অবিশ্বাস লাগছে ঘটে যাওয়া ঘটনাগুলো। মুখ স্ফুটে অস্ফুট আর্তনাদ করে ওঠে অম্বেষা, 2 কদম পিছিয়ে সে দেওয়ালের সাথে গা এলিয়ে দিল। ঘোলাটে চোখ অদূরে তাকানো এক মানবকে দেখে স্থির হলো। কালো রঙের গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে সান্নিধ্য, পরনে তার সাদা শার্ট, সাথে টপ দুটো বোতাম খোলা, স্লিপ ফোল্ড কোনই পর্যন্ত আটকানো, হাতে সিগারেটে জ্বলছে, ঠোঁটে হালকা বিদ্রোপের হাসি। নিরয়ে নির্মোধনে দাঁড়িয়ে সে 2 ঠোঁটের ভাঁজে সিগারেট চেপে থেকে পকেট থেকে ফোন বের করে অনায়াসে। মন ভাঙার চেয়ে বিয়ে ভাঙার কষ্টটা কি বেশি? মন খারাপ করো না সানজি, মন খারাপ করেনি, জাস্ট একটু কলিজায় ঘা দিলাম তোমার। হ্যাভ আ গুড নাইট। গা মোড়ানো উষ্ণতা আবেশে শীত ধরণীতে ধীর গায়ে শিশির ভেসা শিউলি ফুলের সাদা কমলা রঙের ছোঁয়ায় ভরে ওঠা বাগিচা, কুয়াশার আবরণে দূর পাহাড় হতে উঠে আসা স্পষ্ট মাথা উঁচু করা গাছগুলো, ঝড়ে টিপ টিপ করে জলের কোনা। নভেম্বরের শুরু, শীতের ভেজা সকালে মিষ্টি রোদ্দুর, এখনো দেখা মেলেনি আলোর। বেলকনি হতে ভেসে আসা বাবা মেয়ের মিষ্টি আদুরে কথন, দূরত্বের মাঝে অটুট পড়া বাবা মেয়ের নতুন জার্নি। ওহ বাবা, একটু বিশ্বাস করো, আমি সত্যি বড় হয়ে গিয়েছি। আমি এখন প্রপারলি ভাত রান্না করতে পারি, সবজি কাটতে পারি, মুরগি রান্না করতে পারি, ডাল রান্না করতে শিখেছি, ডিম ভাজতেও পারি। আস্তে আস্তে মা বাবা, এত কিছু একসাথে নিতে পারছি না তো।
তোমার এখনো অবিশ্বাস লাগছে বাবা? অবিশ্বাস না মা, বাবা আসলে মানতে চেষ্টা করছি। তার রাজকন্যা বড় হয়ে গিয়েছে। শেরিন এক হাতে গ্রিল চেপে ধরে অস্পষ্ট হাঁটি টানে, নরম গলায় বলে, আমি যখন একদম বুড়ি হয়ে যাব, আমার চুলগুলো যখন পেকে সাদা হয়ে যাবে, তখন যদি তুমি আমাকে দেখো, নিশ্চিত বলবে, এই আমার রাজকন্যা, আমার ছোট মা, এটা ধরে নাও। রেজন সাহেব মেয়ের কথা শুনে হেসে ফেলে। সে কি করে বোঝাবে তার মেয়েকে যে তার চোখ দুটো বড় অবাধ্য? মেয়ের লম্বা বেনুনিয়ের জায়গায় এখনো সে ছোট্ট দুটো ঝুঁটি দেখতে পায়। যে হাতে চামচ খুন্তি, সে হাতে সে এখনো পুতুল দেখতে পায়। চোখ দুটো তাতে সাড়া দেয়। বাবা, জি মা, আমি মাঝে মাঝে ভাবতাম অতলে হারিয়ে যাই, যেখানে থাকে না কোনো কুল কিনারা। তোমার প্রতি কথা আমার জীবন চলার পথে রিয়েক্ট করে। সত্যি, মানুষ সৃষ্টিকর্তা যে পরিস্থিতি রাখে সেই পরিস্থিতির সাথে বেঁচে যাওয়ার থাকার জন্য উপযুক্ত করে দেন। আমরা আগে থেকেই ভয় পাই, ভাবি কিভাবে কি করব, কি ভেবে কোনোভাবে সম্ভব হব। বাট নো, সম্ভব, সব সম্ভব। আমি নিজেই তার উদাহরণ। নিজে জিরো থেকে শুরু করে টোটালি পার্সেন্ট অনেক ভালো গ্রোথ করছি নিজের। এতেই আমার পাওয়া। জীবনের একটা ফ্রেজ মা, এর প্রতিটি স্টেপ রয়েছে সুখ দুঃখ হাসি কান্না, তাই চ্যালেঞ্জ নেওয়া শিখতে হবে। আমি পার্সোনালি খুশি হয়েছি তুমি এরকম একটা ডিসিশনে সাহসী পদক্ষেপ নিয়েছো, তাও সেটা নিজস্ব ইচ্ছে, স্বেচ্ছায়, আত্মবিশ্বাসে। আর মনে হচ্ছে এই জার্নিটা তোমার জন্য দারুণ একটা লিসেন হবে। আমি প্রত্যেকটা দিনই নতুন কিছু না কিছু শিখে চলেছি বাবা। পড়াশোনার সঙ্গে তাল মিলিয়ে চলতে কষ্ট হচ্ছে, তাই না? শেরিন নিস্তব্ধ ঠোঁটে হাসে। এই প্রশ্নের উত্তরটা তার জন্য একটু জটিল, কেননা সেকেন্ড ইয়ারের ক্লাস ফুলদমে চলছে, পড়াশোনার চাপও বেশি। সেই সঙ্গে দুজোড়া প্রতিপক্ষ তার। ফার্স্ট ইয়ারের রেজাল্ট টপ 2, সে সেকেন্ড ইয়ারে ফাইনালে টপ 20 হতে পারবে কিনা সন্দেহ। শরীরে যে অবস্থা, দিন রাত মিলিয়ে 4 থেকে 5 বার বমি করতে হয়। চেষ্টা করছি তাল মিলিয়ে চলার বাবা। এখন দেখা যাক কত দূর যেতে পারি। সেকেন্ড ইয়ারের টপ প্লেয়ার এক্সপেস্ট ছেড়ে দাও, থার্ড কিংবা ফোর্থ ইয়ারে তুলে রাখো। সেকেন্ড ইয়ারে জার্নি যেহেতু কম্বাইন, সেখানে দুটো মাঝামাঝি ব্যালেন্স রাখো, যেন কোনোটাই তোমার হাতছাড়া না হয়। সিজি মিডিয়াম হোক, প্রবলেম নেই, বাট মাদার তুমি সুস্থ থাকো, তোমার অনাগত সন্তান সুস্থ থাকুক। আমি নিজেকে স্টেবল রেখে যতটুকু স্টাডি করা যায় করব বাবা, বাট ভয় একটাই, এক্সাম টাইমে যদি সিচুয়েশন। এটুকু বলেই থামলো শেহরিন। আল্লাহর ভরসা মা, সব সময় দোয়া করবেও তোমার জন্য আল্লাহর কাছে। তোমার সঠিক টাইমে সঠিক ওয়েতে সবকিছু সঠিক হবে। আগাম চিন্তা করো না, তুমি নিজে যতটুকু তৈরি করার ততটুকু তৈরি করে রাখো। বাবা, সেটাই। ব্রেকফাস্ট করেছো? এই তো করব, চা চলছে আপাতত। তোমার ব্রেকফাস্ট কমপ্লিট? 8:30টার দিকে হয়েছে। নেতা সাহেব কোথায়? উনি বের হয়েছে ওনার কাজে, আর বের হওয়ার সময় জোর খাটিয়ে বলে গিয়েছে আমাকে, না হল খেতে জোর খাটিয়ে খাইয়ে দিয়ে গিয়েছে আমাকে, না হলে এত সকালে তো আমি খেতাম না। আমার মোটেও খেতে ইচ্ছে করে না বাবা। এই যে গলায় ধরে আছে খাবারগুলো যেন এখনো। যখন তখন বের হয়ে আসবে। কি খেয়েছো? সবজি, খিচুড়ি আর ডিম পোস্ট। তুমি রান্না করেছো? নেতা সাহেব করেছে। রেজওয়ান সাহেব চায়ে চুমুক দিতে গিয়ে হাত থামিয়ে ফেললেন। অবাক কণ্ঠে জিজ্ঞেস করেছে, সানিধ্য করেছে? সানিধ্য রান্না করতে পারে ইউটিউব দেখে। আমি প্রতিদিন 6:30টার দিকে উঠার চেষ্টা করি, কিন্তু বেশিরভাগ দিনই মিস করে ফেলি। আর উনি আমার আগে ভাগে উঠে সব কমপ্লিট করে ফেলে, ব্রেকফাস্ট রেডি করে তারপর ডাকে। বা, নেতা সাহেব তো দেখছি সত্যি জেন্টলম্যান, দম আছে মানতে হবে। সেই স্মিত হাসে, আদুর পানে চেয়ে ধীর কণ্ঠে বলে, আমার লেট হয়ে ওঠার কারণ শুনবে বাবা? বলো শুনি। আমি 6টা থেকে 7টা পর্যন্ত অ্যালার্ম দিয়ে রাখি, আর উনি আমি ঘুমিয়ে গেলে সবগুলো অ্যালার্ম অফ করে দেয়। রেজন সাহেব মেয়ের কথা শুনে আয়েশি ভঙ্গিতে চা পান করেন। একজন বাবা এসে মেয়ের মুখে সুখটা তার ভেতরটা শীতল করে দেয়। এতটুকুই তো তার চাওয়া, এতটুকুই তো তার প্রার্থনা। মূল অংশ বিশেষ চোখে জল গড়িয়ে এসে আপনা আপনি। সৃষ্টিকর্তা তাকে অনেক বেশি দিয়েছে, এর চেয়ে আনন্দ আর কি হতে পারে? চোখে তার এখনো জল সহানুভূতিতে খোলা আকাশের পানে তাকিয়ে নির্মিষতে চোখ তাকিয়ে প্রার্থনা করে মেয়েকে এইভাবে সুখী দেখতে। উফ বাবা, এই শীতেও তোমার হাতে বাবা, এই শীতে তোমার হাতে আলু সিম দিয়ে মাছ রান্না এবার মিস করব।
তোমার মনে আছে প্রত্যেক শীতে আমরা মাস জুড়ে মাছের ওপরেই থাকি। তুমি সবসময় বলতে সিম, চিকেন, বিফ সাইডে রেখে টাটকা সবজিগুলো খাও, এগুলো আসল স্বাদ। তোমার মনে আছে দেখছি। ভেরি গুড, বেশি বেশি সবজি খাবে, মাছ এগুলো খাবে। বাবা জানো, এক এক সময় এক এক খাবার খেতে ইচ্ছে করে আমার, অদ্ভুত অদ্ভুত খাবার, কিন্তু কোনোটাই হজম করতে পারি না। উনি যতক্ষণ বাসে থাকে ততক্ষণ তো আমার মুড চলতেই থাকে, বমি করলেও কোনো সমস্যা নেই, তবুও খাও। এদিকে যে আমার নাড়ি ভুঁড়ি উল্টে যায় পেটের মধ্যে, সেটা বোঝাবো কি করে? হা হা। এই জন্যই তো মা শব্দটা এত দামি, এই জন্যই মায়ের মূল্য আকাশ ছোঁয়া। তোমার যে ত্যাগ স্বীকার করো না সেটা অনিবার্জনীয়। সেন উচ্ছ্বসিত নয়নে চোখ বন্ধ করে দম টেনে নেয়, মুখে হাসি চওড়া করে বলে, আমি নিজেকে নিয়ে ভীষণ প্রাউড ফিল করি বাবা। আমার ভেতরে একটা অস্তিত্ব বড় হচ্ছে। আমি মায়ের সম্মান অর্জন করেছি। এই স্টেজে এসে আমি বুঝলাম, জীবনের দ্বারা যত জটিল ততই জানালা খুলে যায়। সাব্বাস মা, গড ব্লেস ইউ। সুখ নিবাস। সন্ধ্যা 7টা। চা নাস্তার পর্ব শেষ হয়েছে কিছুক্ষণ হলো। যে যার ঘরে অবস্থান করছে বর্তমানে। মিসেস নাজদিম রাতের খাবার তৈরির জন্য প্রস্তুতি সারছেন বর্তমানে। ছাদ বাগানে বড় বড় ঘাসগুলো আজ তোলার কথা থাকলেও সেটা তুলেনি। সুখনিবাসের কোনো কিছুর ওপর খানিক ত্রুটি সে সহ্য করতে পারছে না, এজন্য খানিক হতবিম্ব হয়ে সেরে এসেছে এইটুকু আগে। খালাম্মা বড় ভাবি নিচে নামবো না কইল। কেন? জানি না, কইল রাতে সে খাইবো না, তাসিনের জন্য শুধু পাঠিয়ে দিতে। আচ্ছা। মিসেস নাজদিম খানিকটা সংশয় মনে নিয়ে কিচেনের দিকে পা বাড়ায়। কদিন হলো সে তিথিকে খেয়াল করে আসছে। আগের মতো উৎফুল্লতা নেই তার মাঝে, সবসময় কেমন রেগে রেগে থাকে, কথাবার্তার ধাঁচও বদলে গিয়েছে। চোখের পলকেই। হলোটা কি? সারাফাতের সঙ্গে কিছু হয়েছে? ওপরতলায় সচরাচর এমন সময় তাসিনের গলা ফাটানো চিৎকার, মাঝে মাঝে জোরে জোরে পড়ার ধ্বনি কিংবা না পড়ার বাহনা ভেসে আসে, কিন্তু আস্থা সম্পূর্ণ নীরব। বাবা আছে, বাসায় আছে, সেই কারণে সে বাবার সঙ্গে ভিডিও গেম খেলতে মজেছে। তাসিন, একটু ফুপিমনির ঘরে যাও তো বাবা। এখন না মামুনি, আমি খেলছি তো, একটু পরে এসে খেলো। না না, আমি এখন যাব না বাবা। সারাফাত স্থিতির অন্ধকার আবৃত মুখরেখার দিকে এক পলক তাকিয়ে বলল, কি হয়েছে? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। সারাফাত ভিডিও গেমের দিকে মনোযোগ দিয়ে ছোট করে বলল, বলো। তাসিনের সামনে বলতে চাই না, ওকে সানজির ঘরে যেতে বলো। না, আমি যাব না মামুনি। তাসিন কাঁদো কাঁদো গলায় সারাফাতের গলা চাপটে ধরে। সে কিছুতেই এখন ফুপিমনির ঘরে যাবে না। মামুনির চোখ রাঙানো সে পরোয়া করে না। সে বারবার আশ্রয় নেয় সারাফাতের কাছে। ছেলে নাসরবান্দার রূপ দেখে কিছু একটা ভেবে ধীর কণ্ঠে বলে, বেলকুনি যাও, আসছি। তিথি আগ পিছে না কথা না বাড়িয়ে চুপচাপ চলে যায় বেলকুনিতে। সারফাজ ছেলের সঙ্গে আরো মিনিট দুয়েকের মতো সময় কাটায়। বাবা তুমি খেলতে থাকো, আমি একটু আসছি, তাড়াতাড়ি আসবে। ওকে। সারফাজ বিছানা ছেড়ে উঠে দু হাতে ট্রাউজারের পকেটে ঢুকিয়ে নির্বিকার ভঙ্গিতে বেলকুনিতে পা বাড়ায়। মুখরেখা তার বরাবর নেই, শান্ত, তবে চোখ দুটো অন্যরকম ধারালো, প্রেস ছড়িয়ে। অপেক্ষারত অর্ধাঙ্গিনীর পাশে গিয়ে দাঁড়ায়। বাহিরে দিকে দৃষ্টি নিবদ্ধ করে শীতল কণ্ঠে বলে, বলো এখন। তিথি নিজের দৃষ্টি বহির হতে এনে সারফাজের দিকে নিক্ষেপ করে। থমথমে মুখরেখা স্পষ্ট স্বরে বলে, তুমি কি চাইছো? আমাদের সংসারটা এখানেই থেমে যাক? একই প্রশ্ন আমারও। আমি কি করেছি বলবে দয়া করে? আমার ওপর এত রাগ কেন তোমার? তুমি নিজেই আমাকে কোণঠাসা করছো, রীতিমতো ইগনোর করে চলছো। এসবের মানে কি সারফাজ? আস্তে কথা বলো, ভেতরে তাসিন আছে। সারফাজ পকেটে দু হাত রেখে তিথির দিকে ঘুরে তাকায়। জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে তিথির দু চোখে। বুঝতে পারছি ভেতরটা একই রকম জ্বলছে, পরিস্থিতি ভেদ করে উগরে। তুমি কি করছো? তুমি কি করেছো সেটা হিসেব যদি আমি তুলে ধরি, তাহলে তুমি অনেক কিছু হারিয়ে ফেলবে এই মুহূর্তে। আমাকে অনেক বড় একটা ভুল করেছো তুমি, অনেক বড়, যে ভুলের কোনো ক্ষমা হয় না। সেটা শুনতে চাইছি, কি করেছি আমি? আমাকে বলতে হবে? তুমি জানো না? তিথি সারফাজের কাছাকাছি এসে দাঁড়ায়, বতিভূত হয়ে টি শার্ট খামচে ধরে তিক্ত স্বরে বলে, এত জাজ করো কেন তুমি আমায়? আমাকে কি তোমার ওয়াইফ মনে হয় না? সবসময় নিজের ফ্যামিলি আগলে রাখো, আমার কোনো গুরুত্ব নেই তোমার কাছে? কি গুরুত্ব চাও তুমি আর? কোথায় আমি তোমাকে কমতি রেখেছিলাম? ভালোবাসায় কোন চাহিদা পূরণে, নাকি নিজস্ব স্বাধীনতার হস্তক্ষেপে?
আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তোমার এরকম মন মানসিকতার মাঝে সত্যি ভালোবাসাটা মূল্যহীন। এত নিচু মনোভাব নিয়ে চলা মানুষ সত্যি করে কাউকে ভালোবাসতে পারে না। নিজের পরিবারের যে ক্ষতি নিয়ে আনে গোপনে গোপনে ধ্বংস করার চিন্তা করে, তার মুখে এগুলো বেমানান। তিতির বাঁকানো বুড়োদায় সোজা হয়ে যায়। অতিরিক্ত রাগে চোখের কোণায় তার জমে ওঠে জল। নিজের ক্রোধারত সংবরণ করে। কি বলতে চাইছো তুমি? আমি তোমাকে ওয়ার্নিং করেছি, মনে আছে? তোমার সংশ্লিষ্টতা আমি পেয়েছি। এবার বলো, লয়ার ম্যানেজ করবো কবে? সারফাস, শার্ট আপ তিথি। আমার ধৈর্যের পরীক্ষা নিতে এসো না। আমি যেটা বলেছি সেটাই হবে। এই নোংরা মন মানসিকতা নিয়ে তোমার সঙ্গে আমার সংসার এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। একজন ভালো স্ত্রী কিংবা ভালো মা হওয়ার যোগ্যতা তোমার নেই। তিথির গা বেয়ে শীতল স্রোত বেয়ে গেল। বশীভূত চোখ নিভিয়ে ধপ করে চোখের সামনে সারফাজের কঠোর রূপ আত্মায় কাঁপন ধরালো। হতবিম্ব কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি ডিভোর্স কনফার্ম করতে চাইছো? এটাই। একবার আমাদের ছেলের কথা ভাবলে না? এতটা রুড হতে পারছো তুমি? সারফাস নিজের মধ্যে নিত্যন্ত দূরত্ব ঘুচিয়ে একদম নিকটে এসে দাঁড়ায়। পকেটে হতে হাত বের করে সঙ্গে সঙ্গে শক্ত করে ঠাস করে চর বসিয়ে দেয় তিথির গালে। তিথি স্মিত চরে তাল সামলাতে না পেরে হেলে পড়ে সরাসরি কপাল লেগে গিয়ে লোহার গ্রিলে। মা হয়ে সন্তানের কথাটা কি তোমার ভাবা উচিত ছিল না আগে? নিজের নোংরা কাজে সামিল করার আগে একবার মাথায় আসেনি তোমার? নাকি আমার শান্ত রূপটা তুমি হাতিয়ার হিসেবে দেখেছো? আমাকে উল্টো বুঝ দিতে এসেছো তুমি? হাউ ডিয়ার ইউ! তিথি অস্ফুট স্বরে কেঁদে ওঠে। চোখ দিয়ে গড়িয়ে পড়ে অনবরত জল। কিছুটা সময় নিজেকে ধাতস্থ করে ফের সারফাজের মুখোমুখি এসে দাঁড়ায়। স্মিত নয়নে তাকিয়ে বলে, তুমি আমার গায়ে হাত তুললে? আরো আগে তোলা উচিত ছিল। এখন মনে হচ্ছে আমি তোমার সুযোগ দিয়ে ভুল করেছি। আমি চেয়েছিলাম তোমায় ওয়ার্নিং করে ঠিক করার, বাট তুমি আমার ভালোটা ভালোভাবে নিতে পারোনি। শেরিনের জন্য তুমি আমার সাথে এমন করছো? সারবাজ বাঁকা আসে, ঠান্ডা গলায় বলে, সানজিকেও তো ছাড় দাওনি তুমি। পুরো বিষয়টাকে অম্বেষা কোম্পানি হিসেবে নিচ্ছ তুমি। আমি সানজির ব্যাপারে অম্বেষা কিছু বলিনি। ওরাই এসব করেছে, ওদের প্ল্যান। তুমি জানতে না? আমি পরে জেনেছি। কত পরে জেনেছো? মোহিত পালিয়ে যাওয়ার পরে তো নয়। আমাকে কেন বলনি তুমি? মজা দেখছিলে? একটা কথাও বলবা না আর। শেরিন, সানজি তোমার কি ক্ষতি করেছে? ওরা তোমার শত্রু? শত্রু মনে কেন করো? আনসার মি। সারফাজের জোরালো ধমকে তিথি কেঁপে ওঠে। সামান্য দাঁড়ানো মানবতাটুকু টুডো যেন সংবরণ করে। নিজের বাবার বিজনেস পার্টনারের মন রক্ষার্থে স্বজনপ্রীতি দেখাতে গিয়েছিলে অম্বেষার প্রতি। আমার বোনের ইমোশনাল তোমার কাছে এঙ্গেজমেন্টের মতো কিছু না। জেলাসি, ইগো নিয়ে শেরিনকে ছোট করেছো, আম্মাকে উস্কে দিয়েছো সব ক্ষেত্রে। তারপর কিভাবে বলছো তুমি কিছু করনি? আর কি বাদ ছিল তোমার করতে? এত টক্সিলিটি থাকে কিভাবে একটা মানুষের ভিতরে? তুমি ভুল বুঝছো আমাকে সারফাজ। নিজেকে সেভ করার কোনো ওয়ে আমার কাছে লাগবে না। মনে করবে তোমার স্বার্থপরতা তোমাকে ধ্বংস করেছে। আমাকে বুঝিয়ে আর লাভ হবে না। তিথি সারফাজের একরোখা যেতে স্তম্ভিত হয়ে পড়ে। মলিন মুখে হেসে বলে, তোমার কি এতটুকু খারাপ লাগছে না ডিভোর্স শব্দটা উচ্চারণ করতে? তোমার ভালোটা আমি সবসময় মাথায় তুলে রেখেছি, কিন্তু সেটার মান তুমি নিজেই কমিয়েছো। তুমি নিজে এক্সপেক্ট করো আমার থেকে আর কি তিথি? তুমি কুকাজ করে বেড়াবে, নিজের ইগো নিয়ে চলবে, আর আমি তোমাকে সাহসিকতা যোগাবো, তোমার পাশে থাকবো। এসব কিছু সেই ঋণ তোমাকে। তিথি কথা শেষ করতে পারে না, এর মাঝে আবারও সপাটে একটা থাপ্পড় পড়ে তার গালে। সঙ্গে সঙ্গে ঠোঁটের কোণ কেটে রক্ত গড়িয়ে পড়ে। সারাফাজের এই অচেনা রূপ তাকে হিমশীতল বরফের ন্যায় জমিয়ে দেয়। আর একটাবার উল্টা পাল্টা কথা বলবে না। তোমার ভাগ্য তোমাকে এই মুহূর্তে তাসিন আর তার বাবার কথা ভাবায়নি। তাসিন বাবার কথা ভেবে আমি শান্ত আছি, নয়তো তুমি যা করেছো এর চাইতে ভয়ঙ্কর রূপ তুমি আমার দেখতে। একটা মা হারা মেয়েকে তুমিও ছাড়নি। সুযোগ পেয়ে প্রতি পদে পদে হেনস্থা করেছো। মেয়ে হয়ে একটা মেয়ের প্রতি এতটুকু নিকৃষ্টতা করতে তোমার মানে বাঁধেনি? সম্মান নেই যেখানে, একজন মা হবে কিভাবে তুমি? সারফাজের তীক্ষ্ণ গলার স্বর কানে যেতেই খেলা ছেড়ে দৌড়ে বেলকনি আসে তাসিন। চোখের সামনে মামুনিকে কান্না করতে দেখে বাবার রাগী রূপে ভীত করে তোলে তাকে। বড় বড় চোখে একদৃষ্টে তাকিয়ে থাকে বাবা মায়ের চলমান অস্থিরতার দিকে। ভাইয়া, কি হয়েছে? কি করছিস তোরা? তাসিনের সামনে এগুলো কি? সানজির কথায় এতক্ষণে তাসিনের নজরে আসে। তাসিন সারফাজের কাছে
বেচারা বাচ্চাটা ভয়ে জড়সড় হয়ে আছে। ফুপিমণিকে পেয়ে জাপটে ধরে অস্ফুট স্বরে ডুকরে কেঁদে ওঠে সে। ফুপিমণি, আমার ভয় করছে, আমাকে নিয়ে যাও তোমার রুমে। সারাফাজের মুখে হাত দিয়ে চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ফেলে। দু কদম এগিয়ে তাসিনের কাছে সে শান্ত গলায় বলে, আই এম সরি বাবা, তুমি ফুপিমণির ঘরে যাও, আমি একটু পরে আসছি। সানজি, প্লিজ তোমার ভাইয়াকে বোঝাও, আমি সত্যি এভাবে ভেবে কিছু করিনি। তোমাকে হার্ট করার কোনো ইচ্ছে আমার ছিল না, বিশ্বাস করো প্লিজ। তিথির কন্তন্নত স্বরে পা থামে সানজির। ঘাড় ঘুরিয়ে পিছু ফিরে তাকিয়ে বলে, সরি ভাবি, ভাইয়ের উপস্থিতিতে তোমার মাঝে আমার কথা বলাটা অনুচিত। যদিও জানি ভুল তোমার, দোষ তোমার, অন্যায় তোমার, তারপরে আমি কিছু বলবো না। তবে চাই তুমি একটা সঠিক লিসেন পাও। অন্যের ক্ষতি করার চেয়ে অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের আর ক্ষতি না করো। সেটা যেটা আমি ফিল করছি সেটা তুমি আর না করো। সানজি তাসিনের কোলে উঠে যায়। রুম থেকে বের হতেই স্তব্ধ দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ায় তিথি। বাম হাতের পৃষ্ঠে চোখ মুছে নেয়। যে বাসায় আমার কোনো সম্মান নেই সে বাসায় আমি এই মুহূর্তে আর থাকবো না। থ্যাঙ্কস তিথি, তুমি চাইলে এখনই চলে যেতে পারো। সময় মতো ডিভোর্স পেপার তোমার বাসায় পৌঁছে যাবে। তোমার বাবাকে বলে দিবে তার বিজনেসের অবস্থা রাজ্জাক সাহেবের মতোই হবে। একটু শুধু অপেক্ষা। তিথি বিমর্ষ করে সারফাসের চলে যাওয়া দেখে চোখ তুলে তাকানোর প্রয়োজন অবধি করে না। পারস্পরিক দ্বন্দ্বের মাঝে তৈরি হয়েছে শক্ত এক বিভেদের দেওয়াল। এই দেওয়াল দুটো মানুষকে ঠেলে দিয়েছে দুদিকে। এসব কি হচ্ছে? তিথি, কোথায় যাচ্ছ তুমি? সারফাস কোথায়? বাবা শান্ত হও, এমন পাগলামি কেন করছো হঠাৎ? আমি কোনো পাগলামি করছি না বাবা, আমি আর এই বাসাতে থাকবো না, আপনারা প্লিজ আমাকে আটকাবেন না। মিসেস নাজনীন অস্থির হয়ে ওঠেন। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তিথিকে আটকানোর প্রয়াসে শান্তি কন্দানরত ডাকতে রইল। সারফাস সাথে কোনো সমস্যা হলে তুমি আমাকে বলো বৌমা, আমি সলভ করব। এভাবে বাসা ছেড়ে চলে যাওয়াটা সঠিক না। তিথি এক হাতে লাগেজ ঠেসে অপর হাতে চোখ মুছে তিক্ত গলায় বলে, আপনার ছেলেকে সেপারেট চাইছে, তাই লয়ার ম্যানেজ করতে গিয়েছে। আমার তো তাহলে বাসায় থাকার কোনো প্রশ্নই আসে না। সারাফাসের বাবা, সারাফাসকে ডাকো, এক্ষুনি ডাকো। ভাইয়াকে ডেকে লাভ নেই আম্মা, ভাইয়া তার মতো করে জানিয়ে দিয়েছে আর তার কথার নড়চড় করবে না। মিসেস নাজনীন হতভম্ব হয় সানজির কথায়, আশ্চর্যিত কণ্ঠে বলে, সানিদের বাতাস লেগেছে নাকি? যে যা মন চায় সেটাই করছিস তোরা? আমার প্লিজ সিক্রেট করো না তুমি। সিক্রেট করবো না মানে কি, খেলনা নাকি? আমার দুই ভাইয়ের কথাটা ভাবতে হবে না? ওকে, আমার কাছে নিয়ে যাব। আমার ছেলেকে আমি এই বাসায় কোনোদিনও রাখবো না। তাসিন এখন ঘুমে আছে, বাচ্চাটা বেশ ভয় পেয়েছে ভাবি। তুমি নিজে যাও, তুমি নিজে জানো যে সে কতটা বাবা ভক্ত। ওর ওপর দয়া করে জবরদস্তি করো না, টানা হিসড়ার কোনো প্রয়োজন নেই। তুমি তোমাদের সম্মান অধিকার, ওর যখন যার কাছে থাকতে ইচ্ছে করবে ও তার কাছে থাকবে। আপাতত ওর বাবার কাছে থাকুক। আমি সত্যি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। সারফাসের বাবা, আমার সংসারটা কিভাবে ধ্বংস হয়ে যাবে? তিথি দাঁড়িয়ে থাকলো না আর এক মুহূর্ত। মিসেস নাজনীন শাহজাহান সাহেবের অনুরোধ উপেক্ষা করে লাগেজ টেনে সোজা বাসা থেকে বের হবে। তবে দোরগোড়ার পরনে সময় ক্ষীণ আশা জন্মে হয় হয়তোবা সারফাস আসবে, আটকাবে, কিন্তু সেটা অপূর্ণই রয়ে গেল। চোখের পানি ঝরিয়ে সে চলে যায় সুখনিবাস ছেড়ে। তোমার সংসার ভাঙনের মূল কারিগর তুমি আম্মা, কেবল তো তুমি শুরু করেছো। একে একে এমন করে ভাঙতে ধরবে সব। একটা নিরপরাধ এতিম মেয়েকে তুমি বিনা কারণে কথায় কথায় মেরেছো, কাজের মধ্যে হেনস্থা করেছো, বাড়ি ছাড়া করেছো। আল্লাহ তো তা সইবে না, এর ফল তো তোমাকে ভোগ করতে হবে। এই তো কেবল শুরু। মেয়ের দিকে মাকে এমন কথা বলতে পারছো তুমি? সানজি মৃদু হেসে নাজনীন বেগমের মুখোমুখি দাঁড়িয়ে বলে, দুনিয়ায় সবার বাবা মাই তাদের সন্তানের জন্য শুভাকাঙ্ক্ষী হয়। কিছু কিছু মা বাবা থাকে যারা সন্তানের ভালো থাকাটা নিজের হাতে গুমড়িয়ে দেয়। তুমি ইচ্ছে করে সেটা করেছো মা। তোমার কারণে তোমার ছেলেরা ভুক্তভোগী, নিষ্পাপ বাচ্চাদের ভুক্তভোগী ক্ষতি কিন্তু ওদের হচ্ছে, তোমার আর কি। নিজের ভাইদের কুকর্ম বাঁচাতে নিজের সংসার নিজের হাতে ধ্বংস করছো। তোমার চোখ বুঝে আছো, বাট নিয়তি এটা। প্রশ্নবিদ্ধ করছো? হ্যাঁ করছি। তিথিভাবের অন্যায়কে তুমি প্রশ্রয় দিয়েছো, বেয়াদব অম্মেশাকে প্রশ্রয় দিয়েছো, তোমার ভাইয়ের অন্যায়কে প্রশ্রয় দিয়েছো। সংসারের কর্তৃ হিসেবে তোমার বিচার সবসময় একপাক্ষিক, অথচ উচিত ছিল নিরপেক্ষ। একজন ভালো মা, একজন ভালো শাশুড়ি, কোনোটাই তুমি হতে পারোনি। এত অবিহমতা কেন আম্মা? তোমার কথা শুনে আমি অবাক না হয়ে পারছি না সানজি। আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছো তুমি, এসবের পিছনে আমাকে দায়ী করছো। অবশ্যই তুমি দায়ী। শুরু থেকে শিরিনের প্রতি তোমার নেগেটিভিটি। আমি বুঝতে পারি না
আম্মা। তুমি এত পাথর কিভাবে হতে পারলে? একটা বাচ্চা মেয়ে যে কিনা কিছুই জানে না, বোঝে না সংসার সম্পর্কে, এমনকি মানিয়ে নেওয়ার প্রচেষ্টা চালিয়ে গেছে, অথচ তুমি তাকে অবহেলা করেছো। এই মেয়েটাকে একটু ভালোবাসা দাওনি। ভালোবাসার পাওয়ার আক্ষেপটাকে তুমি দীর্ঘস্থায়ী করেছো। মায়া হয়নি কখনো? তোমার বিপরীতে অনেক শাশুড়ি আছে যারা কিনা বৌমাকে নিজের মেয়ের মতো করে স্নেহ ভালোবাসা দেয় আম্মা। আর তিথি ভাবি অম্বেশা যেসব কাজ করেছে সেটা আমি চাইলেও তো এখন বলতে পারছি না, কিন্তু বলবো না। আমি চাই তুমি নিজ হতে সবটা জানো এবং লম্বা সময় ধরে আফসোস করো। টিপিক্যাল শাশুড়িদের মতো বিহেভিয়ার তুমি করছো শেরিনের সঙ্গে, যেটার জন্য তোমার অনুচিত। গভীর অনুশোচনা হোক তোমার, আমি সচোখে দেখতে চাই সেটা। মিসেস নাজনীন স্তব্ধ মুখে দাঁড়িয়ে রইল সানজির ওপরে চলে যাওয়া দেখে। শাহজাহান সাহেব স্ত্রী পানে কিঞ্চিত তাকিয়ে বিমর্ষ হয়ে সোফায় বসে পড়লেন। আপাতত সময়ের জন্য তিনি হারিয়ে ফেলেছেন ভাষা। এই লগ্নে সুখ নিবাসে সে ভিড় করেছে কালো মেঘের ছায়া, ছড়িয়ে পড়েছে চারদিক। সে সাথে থমকে যায় কিছু মানুষের মস্তিষ্কের চিন্তা ভাবনা আর প্রত্যাহিত জীবনের যাত্রা।